ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শেখ আব্দুল্লাহ। ওয়ালটন ইজ এ গ্লোবাল ব্র্যান্ড। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমরা আজ কথা বলবো গ্যাসের সরবরাহ পরিস্থিতি উন্নয়নে সরকারের একটি বিশেষ প্রকল্প নিয়ে। আপনারা জানেন যে ব্যবসায়ী বা গৃহস্থালী পর্যায়ে দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে যে সরকার গ্যাস সরবরাহ করে কিন্তু গ্যাসের প্রেশার বিশেষ থাকে না। বিশেষত শীতকালে আমরা দেখি যে বাসাবাড়িতে গ্যাসের চুলাগুলো বিশেষ সময় জ্বলছে না, কোনো কোনো জায়গায় একদম গ্যাস আসছে না, আর কারখানাগুলোতে পরিস্থিতি তো আরও খারাপই হয়। এই যে গ্যাসের প্রেশার কমে যাওয়া, এইটির উন্নয়ন করাই প্রধানত এই প্রকল্পের উদ্দেশ্য। এর পাশাপাশি আরও কিছু উদ্দেশ্য রয়েছে, বিশেষত সিস্টেম লস থেকে কিভাবে গ্যাস আরও বেশি সংরক্ষণ করা যায় বা বাঁচানো যায়, কিভাবে চুরি অথবা দুর্ঘটনাগুলো কমিয়ে আনা যায়, সেই সব বিষয় নিয়ে এই প্রকল্পটি কাজ করবে। 5.5 বছর মেয়াদী এই প্রকল্পটি নিয়ে টিভিএসের লিড নিউজ প্রকাশিত হয়েছে। আমরা এই লিড নিউজটি করেছেন টিভিএসের বিশেষ প্রতিনিধি আবুল কাসেম। আমরা তার কাছ থেকে শুনবো যে এই প্রকল্পের উদ্দেশ্য কী, কোত্থেকে অর্থায়ন হচ্ছে বা কিভাবে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে, এর সুফলই বা কী হবে। আবুল কাসেম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার যে স্টোরি, আপনি বলছেন যে 8,000 কোটি টাকা বেশি ব্যয় করে সরকার ঢাকা, 2 সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ এবং গাজীপুরে গ্যাস লাইন পুনঃস্থাপন করা বা প্রতিস্থাপন করার উদ্যোগ নিয়েছে। আসলে প্রকল্পটি সম্পর্কে একটু আপনার কাছ থেকে শুনতে চাই যে প্রকল্পের সুবিধাগুলো কী বা কীভাবে, কেন এই প্রকল্পটি এখন নেওয়া হলো। ধন্যবাদ আপনাকে। আপনার বক্তব্যের মধ্যে আছে যে এই প্রকল্পটি নেওয়া হচ্ছে বেসিক্যালি ঢাকার 2 সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, গাজীপুর সদর এবং হচ্ছে আমাদের ঢাকার যে কেরানীগঞ্জ, এই এলাকায় যে গ্যাস পাইপলাইন আছে সেগুলি প্রতিস্থাপন করা হবে। এই পাইপলাইনগুলি এগুলি হচ্ছে 1968 সাল থেকে স্থাপন করা হয়েছিল এবং তারপরে এসব শহরে হচ্ছে আপনার জনসংখ্যা যেমন বাড়ছে, ইন্ডাস্ট্রি বাড়ছে এবং ধরুন যে শহরগুলি চারদিকে যেমন হচ্ছে বেড়েছে, আবার উপর দিকেও বেড়েছে, ফলে হচ্ছে চাহিদা অনেক বাড়ছে। সেই চাহিদা অনুযায়ী এই পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করা আসলে সম্ভব না। কারণ এটা যখন করা হয়েছিল 1968 সালে, তখন হচ্ছে আগামী 30 বছর, মানে 68 থেকে 30, 1998 সাল পর্যন্ত চাহিদা কেমন হতে পারে সেটা হিসাব নিকাশ করে এই পাইপলাইনটা করা হয়েছিল। তো 98 সালের পরে ধরুন যে গত 27 বছরে হচ্ছে অনেক ডিমান্ড বাড়ছে, সেই ডিমান্ডটা হচ্ছে ফুলফিল করা সম্ভব হচ্ছে না। প্লাস হলো যে এই পাইপলাইনগুলিতে প্রচুর লিকেজ হচ্ছে, অনেক দুর্ঘটনা হচ্ছে। আর যেটা বললেন যে এই লিকেজের কারণে হচ্ছে গ্যাস তো বের হয়ে যাচ্ছে অনেক। এবং তিতাস যে প্রজেক্টটা নিচ্ছে এটা হলো 8,069 কোটি টাকা প্রজেক্ট। তো তারা আশা করতেছে যে 2025 সালের জুলাই থেকে 2030 সালের ডিসেম্বর মেয়াদে এই প্রজেক্টটা তারা বাস্তবায়ন করতে পারবে এবং এটা যদি তারা করতে পারে তাহলে তাদের এই যে আপনার সিস্টেম লস বছরে প্রায় 750 কোটি টাকার গ্যাস সাশ্রয় হবে, মানে সিস্টেম লস শুধু কমবে, এটা তারা আশা করছে। আমরা দেখি প্রতি বছরই এই ধরনের গ্যাস বলি, পানি বা অন্য সোয়ারেজ লাইনের কার্যক্রম এই শহরগুলোতে সরকার করে থাকে এবং তখন এইটাকে কেন্দ্র করে মানুষের চলাচলে এক ধরনের দুর্ভোগ হয়। আপনি যে দীর্ঘমেয়াদে বড় একটি প্রকল্পের কথা বললেন এবং এই প্রকল্পটি যেসব শহরে বাস্তবায়ন করা হবে প্রত্যেকটা জায়গায় খুবই জনবহুল এবং মানে গাড়ি চলাচল করে এবং এই লাইনগুলোও তো এই সড়কের মধ্য দিয়ে, সড়কের পাশ দিয়ে, সেইখানে জনদুর্ভোগ কমানোর জন্য এই প্রকল্পে কি বিশেষ কোনো উদ্যোগ থাকছে? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন যে এখানে এই প্রকল্প বাস্তবায়নে মেজর কনসার্ন হচ্ছে এই জনদুর্ভোগ। কারণ হলো রাস্তাগুলো কাটতে হবে এবং এই পাইপলাইন কিন্তু বেশ মোটা পাইপলাইন এবং এই পুরনো পাইপ উঠায়া তারপরে হচ্ছে আবার সেটাও রাস্তায় রাখতে হবে, নতুন পাইপ এনেও রাস্তায় রাখতে হবে, ফলে হচ্ছে যানজট এবং জনদুর্ভোগ সৃষ্টি হবে। প্রজেক্টে এই বিষয়ে হচ্ছে একটা উদ্যোগ, প্রজেক্টের ডিপিপির প্রথম দিকে ছিল না, পরে পরিকল্পনা কমিশন বেশ কিছু সুপারিশ করছে এবং তার ভিত্তিতে এগুলি এখন ইনক্লুড করা হচ্ছে যে আপনার আমাদের এই যে অন্যান্য সংস্থাও, রুটস অ্যান্ড হাইওয়েস, সিটি কর্পোরেশন, তারপরে হচ্ছে ট্রাফিক পুলিশ, এ ধরনের সংস্থার সমন্বয়ে একটা হচ্ছে কমিটি থাকবে এবং সেই কমিটি হচ্ছে এই জনদুর্ভোগ কমানোর জন্য কাজ করবে এবং এখানে যেটা সিদ্ধান্ত হয়েছে যে একসাথে সব রাস্তা কাটা যাবে না। আচ্ছা, হ্যাঁ, একটা পার্টিকুলার রাস্তা
কাটার আগে ওই রাস্তা দিয়ে যেসব যানবাহন চলে সেই যানবাহনগুলি কোন রাস্তা দিয়ে, বিকল্প রাস্তা একটা নির্ধারণ করতে হবে যে এই রাস্তা বন্ধ থাকলে এই যানবাহনগুলি কোন রাস্তা দিয়ে চলবে, সেটা আগে হচ্ছে নির্ধারণ করতে হবে, ডাইভার্সিফাই করতে হবে, করে দেন হচ্ছে এই রাস্তাটা কাটতে হবে এবং রাস্তা কাটার পরে দ্রুততম সময়ের মধ্যে এই পাইপলাইন প্রতিস্থাপন করতে হবে এবং একটা রাস্তা কাটা শেষ হওয়ার পরে আরেক রাস্তা কাটবে। এরকম হচ্ছে এখন পর্যন্ত যে প্রজেক্টের যে ডকুমেন্ট সেখানে এই ধরনের পরিকল্পনার কথা এখানে বলা আছে। এই প্রজেক্টে আপনি বললেন যে ৮,০৬৯ কোটি টাকার ব্যয় হবে, বিপুল ব্যয়। এই ব্যয়ের জন্য অর্থায়নের উৎস কি? এর মধ্যে হচ্ছে প্রায় ৩,০০০ কোটি টাকা হচ্ছে সরকার দেবে, ২,০০০ কোটি টাকার মতো এটা হচ্ছে তিতাস গ্যাস তারা বাস্তবায়ন করবে, তারা নিজস্ব আয় থেকে দেবে এবং বাকিটা হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, যেটা চায়না নেতৃত্বাধীন যে ব্যাংকটা আছে সেই ব্যাংক হচ্ছে ঋণ হিসেবে দিচ্ছে আর কি। তো এই যে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের ঋণ, এটা আমরা যতটা শুনেছি যে বাজার ভিত্তিক সুদ হারে এই ঋণ সরকারকে নিতে হচ্ছে। তিতাস গ্যাস কিন্তু হচ্ছে আপনার পুঁজিবাজারে নিবন্ধিত একটি কোম্পানি, যার সঙ্গে এদের লাভ লোকসানের সম্পর্কও রয়েছে। এরকম একটা প্রকল্প বাস্তবায়ন করে গ্রাহকদের স্বার্থ সুরক্ষা করার ক্ষেত্রে তিতাসের কি বিশেষ কোনো পরিকল্পনার কথা এই প্রকল্পে উল্লেখ করা হয়েছে? শুনেন, একটা প্রকল্প যখন নেওয়া হয় শুরুতেই ওই প্রকল্প নেওয়ার একটা উদ্দেশ্য, সেটা প্রজেক্টের ডকুমেন্টের মধ্যেই থাকে যে এই উদ্দেশ্যে এই প্রকল্পটা নেওয়া হচ্ছে। এখানে যেটা হচ্ছে এই প্রকল্পের যেটা মেন উদ্দেশ্য হচ্ছে যে গ্রাহকদের সার্ভিস কোয়ালিটিটা বাড়ানো, যে আপনার এই ৩টা শহরে মানুষ বা হচ্ছে ব্যবসায়ী বা গৃহস্থালী যে কাজেই হোক, তারা যে গ্যাস সংযোগ নিচ্ছে তারা হচ্ছে চাহিদা অনুযায়ী গ্যাস পাচ্ছে না, তাদেরকে সেই চাহিদা অনুযায়ী গ্যাসটা দেওয়া, এটা হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে গ্যাসের সিস্টেম লস কমানো। আপনি জানেন যে জ্বালানি বিভাগ হচ্ছে কিছুদিন আগে বিভিন্ন কোম্পানিগুলোকে গ্যাসের সিস্টেম লস কমানোর একটা টার্গেট সেট করে দিছে এবং হচ্ছে যে তিতাসের সিস্টেম লস কিন্তু সবচেয়ে বেশি। হ্যাঁ, তো এখানে আমি একটু আগে বললাম যে যদি এই প্রজেক্ট বাস্তবায়ন হয় তারা বলছে যে তাদের বছরে প্রায় ৭৫০ কোটি টাকার মতো গ্যাস হচ্ছে সিস্টেম লস বা অপচয় থেকে রক্ষা পাবে। আরেকটা হচ্ছে আপনার দুর্ঘটনা কমবে, যেহেতু এখন কিন্তু প্রচুর এই গ্যাস পাইপলাইন লিকেজ থেকে প্রচুর দুর্ঘটনা হয়, তো তারা বলছে যে এই দুর্ঘটনাটা অনেকটা কমে আসবে, এটা একটা। দ্বিতীয় আরেকটা হচ্ছে যে কার্বন ডাই অক্সাইড ইমিশন, গ্যাস পাইপলাইন থেকে কিন্তু কার্বন ডাই অক্সাইড ইমিশন হয়, যদি ছড়িয়ে পড়ে তাহলে হ্যাঁ, তো সেটা হচ্ছে যে তারা বলছে যে যদি এই প্রজেক্টটা বাস্তবায়ন করা যায় তাহলে এটা হচ্ছে এই আপনার ৫০ মিলিয়ন টনের মধ্যে হচ্ছে নেমে আসবে, এরকম একটা হিসাব আছে। মানে পরিবেশ উন্নয়নেও হচ্ছে একটা ভূমিকা রাখবে, কিন্তু মেজরটা হচ্ছে যে আমাদের গ্যাস সাপ্লাইটা বাড়ানো গ্রাহক পর্যায়ে, সেটা গৃহস্থালী হোক ইন্ডাস্ট্রি হোক, এটাই হচ্ছে মেজর। এবং যেহেতু আপনি দেখেন যে ঢাকা শহরে হয়তো এখন ধরুন যে জায়গা জমি নেই ওরকম, কিন্তু কেরানীগঞ্জ কিন্তু কেরানীগঞ্জ হচ্ছে এক্সপান্ড হচ্ছে, এবং ঢাকার যদি আপনি উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন দেখেন যে তারা নতুন নতুন এলাকা কিন্তু সিটি কর্পোরেশনের মধ্যে অন্তর্ভুক্ত করতেছে। গত ইলেকশনের আগেও আমরা দেখছি এই যে উত্তর খান দক্ষিণ খান সিটি কর্পোরেশনে ঢুকছে, ওদিকে হচ্ছে রায়েরবাগ এরা হলো সিটি কর্পোরেশনের বাইরে ছিল, সেগুলি ঢুকছে, ফলে হচ্ছে এক্সপান্ডিং হচ্ছে, কিন্তু তাদের তো এই যে আপনার চাহিদা সেটা তো মেটানোর উদ্যোগ নিতে হবে। এই যে শহরগুলো আপনি বললেন যে ঢাকার 2 সিটি কর্পোরেশন, গাজীপুর, কেরানীগঞ্জ এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, এর বাইরেও কিন্তু বিভিন্ন শিল্প অঞ্চল রয়েছে এবং সেখানে গ্যাসের সংযোগ দরকার। বিশেষত যদি আমি সাভার এলাকার কথা বলি, সেখানে বাসাবাড়িতেও গ্যাসের সংযোগ রয়েছে। এইসব জায়গার ক্ষেত্রে কি এই ধরনের কোনো নতুন পরিকল্পনা থাকতে পারে সরকারের, বা সেখানে কি গ্যাসের সরবরাহ স্বাভাবিক? না, সেখানে গ্যাসের সরবরাহ স্বাভাবিক সেটা বলা যাবে না। এই মুহূর্তে দেশে গ্যাসের সংকট আছে, ফলে কোনো জায়গায় গ্যাসের সরবরাহ স্বাভাবিক নেই, এটা হচ্ছে প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে আপনার গ্যাস পাইপলাইনের শেষ প্রান্তে যেসব হলো বাড়ি বা হচ্ছে ইন্ডাস্ট্রি আছে তারা গ্যাসের চাপ এমনিতেই অনেক কম পায়। কারণ হলো যে আপনার পাইপলাইনে যদি গ্যাস কম থাকে তো তাহলে হচ্ছে এই পাইপলাইনের আগের যেসব ইন্ডাস্ট্রি বা বাসাবাড়ি আছে তারা হচ্ছে গ্যাস নেওয়ার পরে শেষ মাথায় আসলে গ্যাস বলে আর কোনো কিছু থাকে না। তো
আমাদের যে জ্বালানি বিভাগ বা তিতাস তাদের হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে, কিন্তু এই মুহূর্তে হচ্ছে সাভার বা গাজীপুরের অন্যান্য এলাকা বা সারা দেশের অন্যান্য অঞ্চল নিয়ে পরিকল্পনা সম্পর্কে আমার বিস্তারিত জানা নেই। জানাই সামগ্রিকভাবে আপনি বলছিলেন যে আমাদের গ্যাসের সংকট রয়েছে, সরকারের কি গ্যাস সংকট উন্নয়নে আমরা শুনেছিলাম যে অভ্যন্তরীণ ভাবে গ্যাস উৎপাদন বৃদ্ধি করা, আমাদের অফশোর বিডিংয়ের মধ্যে যাওয়া, সেখানে যদিও আন্তর্জাতিক দরপত্র দেওয়া হয়েছিল কিন্তু কোনো কোম্পানি অংশ নেয়নি, এবং এই আমদানি বাড়ানোর পরিকল্পনার কথা সরকারের কাছ থেকে আমরা শুনছিলাম। সাম্প্রতিক সময়ে কি নতুন কোনো পরিকল্পনা আছে কিনা, বা এই যে বাড়তি চাহিদার কথা আপনি বলছেন সেগুলো মিট আপ করার জন্য, বাড়তি গ্যাসের ব্যবস্থা করার জন্য সরকার কি ভাবছে? এটা হলো আপনি হয়তো জানেন যে গত আওয়ামী লীগ সরকারের সময়ই হচ্ছে নতুন নতুন কূপ খনন করা হচ্ছিল, এবং তখনকার যিনি জ্বালানি প্রতিমন্ত্রী ছিলেন তিনি কিন্তু বলছিলেন যে আমাদের হচ্ছে আগামী 2-3 বছরের মধ্যে আমরা অভ্যন্তরীণ গ্যাস থেকে আমাদের চাহিদা মেটাতে পারবো। এবং বর্তমান সরকারের যিনি জ্বালানি উপদেষ্টা তিনিও কিন্তু হচ্ছে আমাদের এই অভ্যন্তরীণ উৎস থেকে গ্যাস উত্তোলন বাড়ানোর উপর জোর দিয়েছেন, এবং তারা হচ্ছে এই গ্যাসের সিস্টেম লসটা কমাতে চাচ্ছেন। গ্যাসের সিস্টেম লস কমলে এখান থেকে কিছু বাড়তি হচ্ছে তারা যোগান দিতে পারবে। কিছু পরিত্যক্ত গ্যাস ক্ষেত্র আছে যেখানে হচ্ছে অল্প অল্প পরিমাণ গ্যাস এখনও আছে, তো সরকারের প্ল্যান আছে যে সেই গ্যাসগুলো তারা হচ্ছে তুলে পাইপলাইনে আনবে। এর বাইরে হচ্ছে সরকারের কিন্তু আপনি জানেন যে এলএনজি ইম্পোর্টও কিন্তু বাড়িয়েছে। বছরের শুরুতে তারা এই বছরের জন্য যে পরিমাণ কার্গো ইম্পোর্ট করার টার্গেট করছিল তার চেয়ে 10 কার্গো এখন বেশি আনতেছে। এবং লং টার্মে আপনি এই ইউএস ট্যারিফ ইস্যুতে হয়তো দেখেছেন যে বাংলাদেশ হচ্ছে যুক্তরাষ্ট্রের থেকে হচ্ছে এলএনজি ইম্পোর্ট করার জন্যে বেশ গভীরভাবে সম্পৃক্ত হয়েছে। যদিও হচ্ছে যুক্তরাষ্ট্রের কোনো রাষ্ট্রীয় কোম্পানি হচ্ছে এলএনজি এক্সপোর্ট করে না। আমাদের জ্বালানি উপদেষ্টা বলেছেন যে তারা স্পট মার্কেট থেকে বাংলাদেশ যে এলএনজিটা ইম্পোর্ট করে সেখানে যদি ইউএস কোম্পানি পার্টিসিপেট করে এবং তাদের প্রাইসটা যদি কম্পিটিটিভ হয় তারা সেখান থেকে নেবে। এবং এক্সিলারেট এনার্জির সাথে কিন্তু আমাদের বাণিজ্য মন্ত্রণালয়, জ্বালানি মন্ত্রণালয় এরা মোটামুটি বেশ মিটিং টিটিং করতেছে। তারা হয়তো এক্সিলারেট এনার্জি হয়তো আমাদের মহেশখালীতে তাদের একটা ভাসমান টার্মিনাল আছে, হয়তো আমরা আশা করছি যে ওখানে তারা হয়তো আরেকটা বিনিয়োগ করতে পারে। আপনি জানেন যে সামিটের একটা টার্মিনাল ছিল এবং আরেকটা টার্মিনাল সেকেন্ড ইউনিট তারা করতেছিল, সেটা রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে সেটা হয়নি, কিন্তু আমাদের দেশে তো ডিমান্ড আছে। তো সেই কারণে আমার মনে হচ্ছে যে সরকার হয়তো ওই ইউএস এক্সিলারেট এনার্জির সাথে হয়তো এই ধরনের আলোচনা করছে। ফলে মানে আমাদের গ্যাসের সংকট আছে, এই সংকটটা সরকারকে অবশ্যই মেটাতে হবে অর্থনৈতিক উন্নয়নের জন্য, এবং সেটা ইম্পোর্ট করে হোক অথবা হচ্ছে অভ্যন্তরীণভাবে উৎপাদন করে হোক, তো যেভাবেই তারা মেটাক এটা মেটাতে হবে, এবং এই জন্য সরকার কাজ করছে। ধন্যবাদ আবুল কাশেম আপনাকে। আমরা এতক্ষণ ধরে আবুল কাশেমের কাছ থেকে শুনছিলাম যে সরকার ঢাকার দুটি সিটি কর্পোরেশন নারায়ণগঞ্জ, কেরানীগঞ্জ এবং গাজীপুরের সদরে কিভাবে সামনের দিনগুলোতে গ্যাসের সরবরাহ যথাযথভাবে নিতে চায়, পাশাপাশি গ্যাসের অপচয় কিভাবে বন্ধ করতে চায়। এতে নাগরিকরা নিশ্চয়ই সুবিধা পাবেন, সেটি সরকারের পরিকল্পনার মধ্যে রয়েছে। আমাদের আলোচনা আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন। সকলকে ধন্যবাদ।